তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মিং তাই নামের একটা লোককে, যার পেছনে অনেকগুলো সোলজার লেগেছিল, মানে তারা তাকে মারার জন্য তাকে ফলো করছিল। এই জন্য মিং তাই দৌড়ে একটা শেল্টার রুমের মধ্যে চলে আসে, যেখানে আমরা তার বাবা মিং ইয়াজিকে দেখতে পারি, যে কিনা এখানে তলোয়ার বানাচ্ছিল। আসলে আমরা জানতে পারি সে খুবই ভালো একজন তলোয়ার মেকার ছিল, আর চায়নাতে তার তলোয়ারের অনেক বেশি প্রশংসাও ছিল। সে এতটাই ফেমাস ছিল যে রাজা পর্যন্ত তাকে পার্সোনালি চিনত। এই জন্য রাজা তাকে একটা স্পেশাল তলোয়ার বানানোর কাজ দিয়েছিল, যেটা একটা ম্যাজিক্যাল তলোয়ার ছিল। তবে এখন কোনো একটা কারণে সেই রাজার লোকজনই তাকে মারতে চায়, এই জন্য তারা সেখানে আক্রমণ করে দেয়। আসলে আমরা জানতে পারি সে নিজে রাজাকে যেই পাওয়ারফুল তলোয়ারটা বানিয়ে দিয়েছিল, সেই তলোয়ারটার অ্যাগেনস্টে অন্য একটা পাওয়ারফুল তলোয়ার সে বানাচ্ছিল, যাতে করে যদি কখনো রাজার স্বৈরাচারী হয়ে ওঠার ট্রাই করে, তাহলে এই তলোয়ার দিয়ে রাজাকে দমন করা যায়। আর যখন রাজা এই জিনিসটা জানতে পেরেছিল, তখনই সে তার উপরে রাগ করে তার লোকজনের মাধ্যমে তার উপরে আক্রমণ করিয়ে দিয়েছিল। আর তখন বাইরে আমরা দেখতে পারি মিং ইয়াজিরও কিছু সোলজার ছিল, যারা কিনা রাজার সোলজারদেরকে ফেস করছিল। আর অন্যদিকে মিং ইয়াজি তার ছেলে মিং তাইকে নিয়ে সোজা নদীর পাড়ে চলে আসে, আর সে তাকে সেই তলোয়ারটা দেয়, যেই তলোয়ারটা সে রাজার অ্যাগেনস্টে বানিয়েছিল। আসলে যদিও এই তলোয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তবে এই অর্ধেক কমপ্লিট করা তলোয়ারটাই সে তার ছেলের হাতে দিয়ে তাকে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে সে কোনোভাবেই তার বাবাকে ছেড়ে এখান থেকে পালাতে চাইছিল না, কিন্তু তার বাবা তাকে এটা ক্লিয়ার করে বলে যে সে চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সে যদি পালিয়ে যায় তাহলে দুজনের জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই জন্য ফাইনালি সে তার ছেলের হাতে তলোয়ারটা দিয়ে তাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। আর তখনই এখানে রাজার দুইটা লোক চলে আসে, আর তারা তার বাবাকে নির্মম একটা মৃত্যু দেয়। মানে তারা তাকে সেই তলোয়ারটা দিয়েই মারে, যেই তলোয়ারটা সে রাজার জন্য বানিয়েছিল, মানে সেই ম্যাজিক্যাল তলোয়ারটা। আর দূর থেকে তার বাবার মৃত্যু দেখার পরে সে সেখান থেকে জোরে জোরে চিৎকার করা শুরু করে। যদিও রাগে তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তবে সে চাইলেও এখন কিছু করতে পারতো না। তো এখান থেকে গল্প শিফট হয়ে চলে আসে 20 বছর সামনে। আমরা এখানে দেখতে পারি মিং তাইকে, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন সে তার দুইটা বন্ধু ডব্লিউ এবং জুকোর সঙ্গে সবসময় সময়গুলো পার করতো, মানে তারা তিনজন একসাথেই থাকতো। আসলে আমরা জানতে পারি মিং তিয়াং তার বন্ধুদেরকে নিয়ে ডাকাতের একটা গ্রুপ বানিয়েছে। এই জন্য তারা রাস্তা দিয়ে যারাই একা একা যেত তাদেরকেই লুট করে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে নিত। তবে আজকে যখন সে একটা লোককে লুট করার জন্য তার তলোয়ারটা বের করে, তখন হঠাৎই সেই লোকটা তার তলোয়ারটা দেখার পরে আশ্চর্যজনিত হয়ে যায়। এই জন্য সে তার নিজের তলোয়ারটা বের করে কয়েক সেকেন্ডের মধ্যেই মিন তিয়াংয়ের পেছনে এসে তার গলায় তলোয়ারটা ধরে ফেলে। এইটা দেখার পরে তো মিন তিয়াং পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে পরবর্তীতে যখন সেই লোকটা তার কাছে তার নিজের তলোয়ারটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন মিন তিয়াং এটার কোনো অ্যান্সারই দিতে পারছিল না। সে তাকে উল্টাপাল্টা কিছু একটা অ্যান্সার দিয়ে দেয়। তবে এই লোকটার এতে করে কিছু যাই আসে না। সেই কিছু খুচরো কয়েন তাদের দিকে ছুঁড়ে মেরে এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। তো এরপরে মিন আর তার বন্ধুরা চলে আসে রেড সিটির গেটের সামনে। আমরা জানতে পারি এখানে অনেক রিফিউজি এসে জমা হয়েছে। তবে মিন আর তার বন্ধুদেরকে দেখার পরেও গার্ডরা দরজা খোলার জন্য সম্পূর্ণ না করে দেয়। আর তখন এখানে সাদা কাপড় পরা একটা লোক চলে আসে। আমরা জানতে পারি সে আর অন্য কেউ ছিল না, সে ছিল এখানে রাজকুমার দুলিন। আসলে এখানে সে এসে হেডগার্ডের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, আর সে তাকে মনে করিয়ে দেয় তার সেই দুঃসময়ের কথা, যখন তাকেও মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। এগুলো শোনার পরে গার্ডের তার জন্য অনেক খারাপ লাগে। এই জন্য সে গার্ডকে বলে দ্রুত দরজাটা খুলে দেওয়ার জন্য। আর গার্ড যখন দরজা খুলে দেয়, তখন এক এক করে রিফিউজিরা শেল্টারের মধ্যে চলে আসে, যেখানে মিন আর তার বন্ধুরাও ছিল। তো এরপরে বাসায় আসার পরে মিন সেই কয়েনটা শাওই নামের একটা মেয়েকে দিয়ে দেয়, যে কিনা তাদের সঙ্গে এখানেই থাকতো। আর সে বলে যে এই কয়েনটা দিয়ে মিস্টার সিংয়ের কাছে গিয়ে তার যত দেনা আছে সেগুলো শোধ করে দাও। আর শাওইও খুশি খুশি কয়েনটা নিয়ে মিস্টার সিংয়ের কাছে চলে আসে। এখানে যখন সে তাকে কয়েনটা দিয়ে তার সমস্ত দেনা ক্লিয়ার করে দেওয়ার জন্য বলে, তখন মিস্টার সিন তাকে জিজ্ঞেস করে তুমি এই কয়েনটা পেয়েছো কোথায়। তখন শাওই তাকে মিথ্যা একটা গল্প বানিয়ে বলা শুরু করে। তবে আমরা দেখতে পারি মিস্টার সেন তার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে আসলে এই কয়েনটা ইয়াং নামের খুবই ভয়ঙ্কর একটা তলোয়ার বাজে। এই জন্য মিস্টার সিং তাদেরকে বলে যে যদি তোমরা ইয়ানের মাথা কেটে আমার সামনে আনতে পারো, তাহলে তোমাদের সমস্ত দেনা পরিশোধ করিয়ে দেওয়া হবে। আর তখন এদিকে আমরা মিনকে দেখতে পারি, যে কিনা অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, কারণ কোনো তলোয়ার মেকারই তার তলোয়ারটাকে শার্প করতে পারছিল না, কারণ এটা খুবই ইউনিক একটা তলোয়ার ছিল। আর পাশাপাশি সে তার বন্ধুদের কথাবার্তাও দূর থেকে শুনতে পাচ্ছিল, যেখানে শাওই ডব্লিউর দেখাশোনা করছিল, কারণ ডব্লিউ মিস্টার সিংয়ের সাথে মারামারি করেছে, যেই জন্য সে একটু আহত হয়ে গেছে। তাছাড়া এখানে যত সোলজাররা ছিল তারা সবাই অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ অনেক বেশি রিফিউজির এন্টার হওয়ার জন্য তারা নিজেরাও কোনো চাকরি বাকরি খুঁজে পাচ্ছিল না। আর যখন মিং তিয়াং এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে, তখন তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই জন্য সে তার বাবার কবরের সামনে চলে আসে। আর যখন সে তার বাবার সাথে কথাবার্তা বলার ট্রাই করছিল, তখনই এখানে সে প্রিন্সকেও দেখতে পারে, যে কিনা বসে বাঁশি বাজাচ্ছিল। তো
এরপরে পরদিন সকালবেলা মিনতিয়ান ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার এই তলোয়ারটাকে সেল করে দিবে, যাতে করে এই টাকা দিয়ে কয়েকদিন হলেও তার বন্ধুদেরকে সে পালতে পারে। তবে যখন সেই কাজটা করতে যাচ্ছিল তখনই এখানে শাওই চলে আসে, যে এসে মিনতিয়ানকে এমনটা করার জন্য না করে। আর তখন এখানে আমরা দেখতে পারি মিস্টার সিংও চলে আসে, যে কিনা তাদেরকে একটা জবের অফার দেয়। সে বলে যে তোমাদেরকে একটা লোককে ক্যাপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছে দিতে হবে, এটার বদলে তোমাদেরকে অনেক অনেক টাকা দেওয়া হবে। আর যখন মিনতিয়ান আর তার গ্রুপ এই জিনিসটা শুনতে পারে তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি তারা কিছু অ্যাডভান্স টাকা নিয়ে সোজা চলে আসে কিছু খাবার দাবার খাওয়ার জন্য। এখানে ভালো ভালো খাবার দাবার খাওয়ার পরে ফাইনালি তারা মার্কেটে চলে আসে কিছু কেনাকাটা করার জন্য, মানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এখানেও তারা কিছু খাবার দাবার কিনে গরিবদের মধ্যে দান করে দেয়। আর ফাইনালি সমস্ত কাজগুলো শেষ করার পরে, মানে ভালো খাবার দাবার ভালো জামা কাপড় পরার পরে ফাইনালি তারা চলে আসে সেই লোকটার সঙ্গে মিট করার জন্য, যেই লোকটাকে তাদেরকে ক্যাপিটাল পর্যন্ত পৌঁছে দিতে হবে। তবে যখন তারা গিয়ে তার সঙ্গে মিট করে তখন আমরা জানতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে প্রিন্স দুলিন। তবে এখন পর্যন্ত মিনতাই এবং তার গ্রুপের কেউই জানতো না যে এটা প্রিন্স দুলিন। এই জন্য তারা তার থেকে বাকি টাকা নিয়ে তাকে নিয়ে ক্যাপিটালের জার্নি শুরু করে দেয়। তবে যখন সন্ধ্যা হয়ে যায় তখন তারা খুবই আলিশান একটা হোটেলে গিয়ে থাকে। আর এইটা দেখার পরে শাওইনের সন্দেহ হয়ে যায় যে হয়তোবা এই লোকটা স্পেশাল কোনো লোক হতে পারে। এই জন্য তারা গিয়ে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কি কোনো সরকারি কর্মকর্তা কিনা, মানে রাজার কোনো স্পেশাল লোক কিনা। তখন দুলিন আর কিছু তাদের থেকে লুকায় না, সে তাদেরকে সমস্ত সত্যিটা বলে দেয়। তবে এইটা শোনার পরে তারা না যতটা শকড হয়ে যায় তার চেয়েও বেশি শক তারা তখন হয়ে যায় যখন প্রিন্স দুলিন তাদেরকে তার সঙ্গে খাওয়ার জন্য বলে। আর যখন তারা এত ভালো ভালো খাবার দেখতে পারে তখন তারা খাবারের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে দুলিনও একটু এক্সাইটেড হয়ে যায়। সে চিন্তা করছিল যাক তাহলে ফাইনালি এমন কোনো সঙ্গী পাওয়া গেল যে আমার সঙ্গে ভালোভাবে সঙ্গ দিতে পারবে। আর এরপর আমরা দেখতে পারি সে মিনতিয়াংয়ের কাছে তার তলোয়ারটাকে দেখার রিকোয়েস্ট করে। তবে মিনতিয়ান প্রথমে এই তলোয়ারটাকে দেখাতে চাইছিল না। তবে এখন যেহেতু প্রিন্স তার কাছে রিকোয়েস্ট করছে, আর তাছাড়া যেহেতু অলরেডি সে তাদের জিনিসপত্রের মধ্যে সেই তলোয়ারটাকে দেখে ফেলেছে, এই জন্য বাধ্য হয়ে মিনতিয়াংকে তার তলোয়ারটাকে দেখাতে হয়। তবে এই তলোয়ারটা দেখার পরপরই দুলিন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই তলোয়ারের কোয়ালিটি তার বাবার কাছে যেই তলোয়ারটা ছিল সেইটার কোয়ালিটির তলোয়ার। এরপরে এদিকে আমরা দেখতে পারি যখন মিনতিয়াং আর শাওইং তাদের রুমের মধ্যে বসে কথাবার্তা বলছিল তখন হঠাৎই তারা মধ্যরাতে গিটার বাজানোর একটা শব্দ শুনতে পারে। আর এইটা শোনার পরে যখন তারা চেক করতে যায় তখন তারা জানতে পারে আসলে এটা একটা সিগন্যাল ছিল যাতে করে প্রিন্সের উপরে কিছু লোক এসে আক্রমণ করতে পারে। আর যখন তারা প্রিন্সকে মারার জন্য নানান রকম করে ট্রাই করে তখন মিনতিয়াং আর তার গ্রুপও প্রিন্সকে বাঁচানোর জন্য সর্বোচ্চ ট্রাই করা শুরু করে। আর প্রিন্স আর মিনতিয়াং তাদের তলোয়ারের মাধ্যমে স্পেশাল ওয়েতে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। তো এখন মারামারি শেষ হওয়ার পরে সেই লোকটা ভেতরে চলে আসে যেই লোকটা বাইরে গিটার বাজাচ্ছিল। আসলে এই লোকটার নাম ছিল জং। আর জং যখনই তাদের সামনে চলে আসে তখন মিংতিয়াং দেখতে পারে তার তলোয়ারটা গ্লো করা শুরু করেছে। এটা দেখার পরে তো মিংতিয়াংও পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই আবার জং প্রিন্সের উপরে আক্রমণ করে দেয়, যে জন্য প্রিন্সকে বাঁচাতে মিংতিয়াংকেও এই ফাইটের মধ্যে অংশ নিতে হয়। তবে যখন জং তার পরিচয় জিজ্ঞেস করে তখন সে বলে সেই হচ্ছে গিয়ে আসল জং, আর বর্তমানে সে প্রিন্সকে সাপোর্ট দিচ্ছে। যদিও এগুলো শোনার পরে জং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে মিনতিয়ান মিথ্যা কথা বলছে, তবে তবুও সে তার লোকজন নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে তার একটা লোক এখানে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়, যে জন্য মিনতিয়ান আর প্রিন্সকে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসতে হয়। আর একটু পরে আমরা দেখতে পারি হোটেলটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। তো এরপরে প্রিন্স মিনতিয়াং আর তার লোকজনকে বলে যে যেই লোকটা তার উপরে আক্রমণ করেছে সে ছিল আসল জং। আর এইটা শোনার পরে আমরা দেখতে পারি মিনতিয়াং একটু পুলিশের মতোই হয়ে যায়, কারণ সে জংয়ের সামনেই আসল জং সাজার ট্রাই করেছিল। তবে তখন প্রিন্স সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এখন ক্যাপিটালের উদ্দেশ্যে যাত্রাটা সে নিজেই করবে, কারণ এখন পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাবে। সো যদি তারা সবাই সেখানে যায় তাহলে তাদের সবাইকেই মরতে হবে। এই জন্য সে মিনতিয়াং আর তার লোকজনকে ফেরত পাঠিয়ে দেয়, আর সে একাই বেরিয়ে পড়ে ক্যাপিটালের যাত্রার জন্য। তবে আসলে মিনতিয়ানের প্ল্যানটা একটু ভিন্নই ছিল। সে শাওয়ের সঙ্গে কথাবার্তা বলে বাকি লোকজনকে নিয়ে শহরে ব্যাক করার জন্য বলে, আর সে নিজে প্রিন্সকে ফলো করা শুরু করে যাতে করে প্রিন্সকে যেই কোনো ওয়েতে সে সাহায্য করতে পারে, কারণ যেহেতু সে প্রিন্সের থেকে টাকা নিয়েছে। আর ফাইনালি প্রিন্সকে খুঁজতে খুঁজতে পরদিন সকালবেলা সে প্রিন্স পর্যন্ত পৌঁছেই যায়। আর এরপর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে ক্যাপিটালের নতুন যাত্রায়। তবে কিছু দূর যাওয়ার পরে রাস্তায় তারা কিছু সোলজারদের ডেড বডি দেখতে পারে যাদেরকে র্যাবেলরা খুন করেছিল। এখন র্যাবেলদের থেকে বাঁচার জন্য প্রিন্স এবং মিনতিয়ান একটা শর্টকাট রাস্তা চুজ করার ট্রাই করে, যেটা কিনা কঠিনতম একটা রাস্তা ছিল। তবে যাওয়ার আগে মিনতিয়ান এখানে একটা চিহ্ন হিসেবে একটা জিনিস বাসের উপরে দিয়ে চলে যায়। তো এর একটু পরে তারা ফাইনালি একটা গ্রামে চলে আসে, যেখানে কংসি নামের একটা লোকের ঘরে তারা কিছুক্ষণ রেস্ট করার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা রেস্ট নিচ্ছিল তখনই রিবেলের একটা গ্রুপ এখানে চলে আসে, যারা প্রিন্সের খোঁজে এখানে এসেছে। এই জন্য কংসি প্রিন্স আর মিনতাইকে একটা ঘরের মধ্যে লুকিয়ে ফেলে। তবে যখন রেবেল এসে এখানে প্রিন্সকে পায় না
তখন তারা কংশিকেই জোর করে ধরে নিয়ে যায়। এই জন্য তার ছেলেটা এখানে কান্নাকাটি করা শুরু করে। আর যখন মিনতাই দূর থেকে এই জিনিসগুলো দেখছিল তখন তার ছেলের জন্য খুবই খারাপ লাগে। এই জন্য সে যেই কোনো ওয়েতে কংশিকে ছাড়িয়ে আনার জন্য যাওয়া শুরু করে। তবে তখন আবার প্রিন্স তাকে আটকে বলে যে মারামারি করে তুমি কখনোই তাদের সাথে পারবে না, সো তোমার একটা পিসফুল সলিউশন বের করা উচিত। আর এরপরে প্রিন্স মিংতিয়াংকে তার নিজের সম্পর্কে বলা শুরু করে। সে বলে যে সে ক্যাপিটাল এই জন্য যাচ্ছিল যাতে করে সে থ্রোন ক্লেম করতে পারে এবং সে নিজে থ্রোনে বসে মানুষকে সাহায্য করতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জংকে, যে কিনা প্রিন্সকে খুঁজতে খুঁজতে ফাইনালি সেই জঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এখানে চিহ্ন হিসেবে মিংতিয়াং যেটা বাসের উপরে লুকিয়েছিল সেই জিনিসটাও জং খুঁজে পেয়ে যায়। এদিকে রাতের বেলায় প্রিন্স মিনতিয়াংকে বলা শুরু করে যে কিভাবে তাকে ক্যাপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। আসলে তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল এই এলিগেশনের জন্য যে কেউ একজন তার বাবাকে বলে দিয়েছিল সে তার বাবার বানানো নিয়মগুলো ফলো করছে না। তবে আসলে এমন কিছুই ছিল না। এই জন্য তাকে জোর করে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে বের করার পরে তাকে মেরে ফেলারও কয়েকবার ট্রাই করা হয়েছিল। এটা এই জন্য করা হয়েছিল যাতে করে থ্রোনের পাওয়ার কিছুটা কমিয়ে থ্রোনকে তাদের কন্ট্রোলে নিয়ে যাওয়া যায়। তবে প্রিন্স এখন পর্যন্ত এই জিনিসটাই বুঝতে পারছে না যে এই সমস্ত ব্যাপারগুলোর পেছনে কার হাত আছে। তো এর একটু পরে যখন মিনতিয়ান পি করার জন্য একটু দূরে চলে আসে তখন হঠাৎই তার পেছনে জং চলে আসে। আর জং তার স্টাইলেই তাকে জিজ্ঞেস করা শুরু করে যে তোমার কাঁধে যেই তলোয়ারটা আছে সেটা বানিয়েছে কে এবং এটার অরিজিনটা কোথায়। তবে আমরা দেখতে পারি মিনতিয়ান তাকে এগুলো বলার জন্য সরাসরি না করে দেয়। তবে তখন জংও প্রচণ্ড রাগ করে তার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে তখনই তারা জঙ্গলের মধ্য থেকে কিছু শব্দ শুনতে পারে। আর তখন মিনতিয়ান দেখতে পারে তার বন্ধুরা এখানে তাকে সাপোর্ট করার জন্য চলে এসেছে। যদিও তাদেরকে দেখার পরে মিনতিয়ান তাদের উপরে প্রচণ্ড রাগ করেছিল, তবে যখন তারা তাকে সাপোর্ট করার ডেডিকেশন তাদের মধ্যে দেখতে পারে তখন সে আরও বেশি হ্যাপি হয়ে যায়। তবে এতক্ষণে জং আর তার লোকজন যারা কিনা অলরেডি মিংতিয়াংয়ের উপরে আক্রমণ করার প্রিপারেশন নিয়ে ফেলেছিল তারা তাদের বন্ধুদের উপরে আক্রমণ করারও প্রিপারেশন নিয়ে ফেলে। কারণ যদি তারা প্রিন্সকে মারতে যায় তাহলে প্রথমে তাদেরকে মারতে হবে। এই জন্য তারা যখনই আক্রমণ করতে খুব কাছাকাছি চলে আসে তখন প্রিন্স তাদেরকে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে যখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হঠাৎই ডাব্লিউ নিচে পড়ে যায়, যেটা দেখার পরে মিনতিয়ান তাকে সাহায্য করার জন্য উল্টো দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রিন্স কোনো রকমে তাকে আটকে ফেলে, কারণ সেখানে গেলে হয়তো তারও মৃত্যু হয়ে যাবে। তবে আমরা দেখতে পারি ডাব্লিউ এবং তার দুইটা সঙ্গী মিলে তাদেরকে বলে তোমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাও, আমরা তিনজন তাদেরকে এখানে আটকানোর ট্রাই করছি। এই জন্য যখন তারা তিনজন এই সোলজারদের ফেস করা শুরু করে তখন যেহেতু তারা তেমন একটা স্কিলফুল ছিল না এই জন্য এই সোলজাররা কিছুক্ষণ পরেই তাদের তিনজনকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পারি বাকি যেই তিনজন মানে প্রিন্স সহ যেই দুইজন তারা পালিয়েছিল তারা দৌড়াতে দৌড়াতে একটা গর্তের মধ্যে পড়ে যায়। আর যখন তারা জ্ঞান ফিরে পায় তখন আমরা দেখতে পারি মিনতিয়ান প্রচণ্ড রাগের মাথায় ছিল, কারণ তার তিনটা বন্ধুর মৃত্যু হয়ে গেছে সে এটা অলরেডি জেনে গেছে। এই জন্য সে প্রিন্সের উপরে ফায়ার হয়ে যায়, কারণ সে প্রিন্সকে তার বন্ধুর মৃত্যুর জন্য দায় দেওয়া শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি র্যাবেলের একটা গ্রুপ এ পর্যন্ত চলে আসে, তারা প্রিন্স সহ বাকিদেরকে ধরে সোজা তাদের আড্ডার মধ্যে নিয়ে আসে। এখানে আমরা র্যাবেলের লিডার চোখে দেখতে পারি যে কিনা প্রিন্সকে দেখার পরেও চিনতে পারে না। তবে যখন সে তাদের ডিফিকাল্টির সম্পর্কে জানতে পারে তখন তাদের জন্য তারা একটু মায়া লেগে যায়। এই জন্য তাদেরকে এখানে কিছুক্ষণ রেস্ট করার পারমিশন সে দিয়ে দেয়। এরপর যখন তারা সবাই একটা রুমের মধ্যে ছিল তখন আমরা দেখতে পারি মিনতিয়ান অনেক বেশি রাগের মধ্যে ছিল আর সে চিন্তা অলরেডি করে ফেলেছিল যে সেই মিশনটা ছেড়ে চলে যাবে। তবে তখন শাওই আবার তাকে তার বাবার মৃত্যুর বদলা নেয়ার মিশনের কথা তাকে মনে করিয়ে দেয়। আর এতে করে মিনতিয়ান একটু চার্জ হয়ে যায় আর ফাইনালি সেই মিশনটা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয়। তো এরপরে কিছুক্ষণ রেস্ট করার পরে প্রিন্স দুলিন চলে আসে কমান্ডার চোয়ের সঙ্গে মিট করার জন্য আর সে তাকে ধন্যবাদ দেয় তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। তবে তখন এখানে সে কাঠের একটা টুকরো পেয়ে যায় যেটার উপরে একটা ওল্ড পোয়েম লেখা ছিল, যেই পোয়েমের কিছু লাইন মিসিং ছিল। যখন সেটা পড়ে তখন সে পরের লাইনগুলো খুব ভালো করেই বুঝতে পারে, এই জন্য সে নিজে থেকেই সেই লাইনগুলোকে কমপ্লিট করে ফেলে। আর যখন চো এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে প্রিন্স দুলিনের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এই জন্য সে তাকে পরামর্শ দিয়ে বলে যে যদি তুমি চাও তাহলে কিছুদিন তুমি রেবেল গ্রুপের সঙ্গেই থাকতে পারো, এতে করে তোমার রিস্কও অনেকটা কমে যাবে আর তোমাদের জীবনের ঝুঁকিও কমে যাবে। এরপরে যখন প্রিন্স দুলিন মিনতিয়াংয়ের সঙ্গে মিট করতে চলে আসে তখন সে দেখতে পারে মিনতিয়াং তলোয়ারবাজির প্র্যাকটিস করছিল। যদিও সে প্র্যাকটিসে খুব বেশি একটা ভালো ছিল না আর সে প্রচণ্ড মন খারাপ করেছিল কারণ তার তলোয়ারটা অত বেশি ভালো না। তবে তবুও প্রিন্স সিদ্ধান্ত নেয় সে তার নিজের স্কিলগুলো মিনতিয়াংয়ের সঙ্গে শেয়ার করবে। এই জন্য সে তাকে কিছু কৌশল শিখিয়ে দেয় আর তাকে বলে যে তোমাকে সবসময় তোমার তলোয়ারের উপরে বিশ্বাস রাখতে হবে। যদিও এই তলোয়ারটা অনেকদিন ধরে ধার দেওয়া হয়নি এবং তলোয়ারটা বোতা পর্যন্ত হয়ে গেছে, তবে তবুও এটার উপরে তোমার ভরসা করতেই হবে। তো এরপর আমরা দেখতে পারি তারা তিনজন ফাইনালি সেই সুড়ঙ্গের মুখে চলে আসে, মানে সেই সুড়ঙ্গের এক্সিট পয়েন্টে চলে আসে যেই সুড়ঙ্গের মধ্যে রেবেল গ্রুপটা তাদেরকে রেখেছিল। তবে যখন তারা সুড়ঙ্গ থেকে বাইরে বের হতে যেত তার আগেই কমান্ডার চাও তার রেবেল গ্রুপ নিয়ে এখানে চলে আসে আর তারা তাদের সবাইকে বন্দি করে ফেলে।
আসলে এতক্ষণে কমান্ডার চাও এই জিনিসটা জেনে গিয়েছে যে এতদিন সে যাকে সাহায্য করছিল সে হচ্ছে প্রিন্স দুলিন। এই জন্য সে কোনো কিছু চিন্তাভাবনা না করে তার সোলজারদেরকে বলে দেয় প্রিন্স দুলিনকে এক্সিকিউট করার জন্য। এই জন্য তারা তাকে এক্সিকিউট করার প্রিপারেশনও নিয়ে ফেলে। এরপরে যখনই সে প্রিন্সের গায়ে আগুন দেওয়ার জন্য যাওয়া শুরু করে তখনই মিনতিয়ান তাকে থামিয়ে দিয়ে সে নিজে আগুনটা দিতে চায়, কারণ প্রিন্সের জন্য তার 3টা বন্ধুর মৃত্যু হয়েছে। এই জন্য সে নিজে আগুন দিয়ে সেটার বদলা নিতে চায়। তবে এই আগুনটা নিয়ে সামনের দিকে যাওয়ার আগে সে প্রিন্সের ভালো ভালো প্রশংসা করা শুরু করে, মানে তার কাইন্ড নেচার সম্পর্কে তাকে বলা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি চাওয়ের ওয়াইফও এখানে চলে আসে, সেও এই জিনিসটাকে কনফার্ম করে। সে বলে যে যখন আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম তখন এই প্রিন্সই আমাদেরকে সাহায্য করেছিল। আর তার ওয়াইফ এবং তার মেয়ের মুখ থেকে প্রিন্স সম্পর্কে এত ভালো ভালো কথা শোনার পরে ফাইনালি সে তার মন চেঞ্জ করে ফেলে। এখন আর সে প্রিন্সকে পোড়ায় তো নাই, বরং ক্যাপিটাল যাওয়ার জন্য যতগুলো সঠিক রাস্তা আছে সবগুলো রাস্তা সে তাদেরকে বলে দেয়। আর তাছাড়া সে প্রিন্সকে এটাও বলে দেয় যে যদি কখনো তার সাহায্যর প্রয়োজন পড়ে তাহলে সে যেন তাকে স্মরণ করে। আর আমরা দেখতে পারি এখান থেকে যাওয়ার আগে প্রিন্স ডুলিনও চাওয়ের সাথে মিলে একটা শপথ করে। সে বলে যদি সে সিংহাসনে বসতে পারে তাহলে সে সবাইকে নিয়ে চাইনিজদের সেবায় কাজ করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জংকে, যে কিনা তার জবটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই জন্য সে তার তলোয়ারটা সমর্পণ করতে চলে আসে কমান্ডার জাওহানের কাছে। তবে জাওহান এটা শোনার পরে তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে এই তলোয়ার দিয়েই জংকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে জং ছিল তার চেয়েও বেশি ফাস্ট। এই জন্য সে দ্রুত তার পেছনে গিয়ে তার ঘাড়ের মধ্যে ছুরি ধরে তাকে ওয়ার্নিং দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়েও চলে যায়। আর এদিকে যখন প্রিন্স আর তার সঙ্গীরা একটা বোটে করে আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল তখন প্রিন্স মিনকে থ্যাংক ইউ বলে, কারণ চাওয়ের লোকজনের ভরসা উইন করার জন্য সে তাকে সম্পূর্ণ সাহায্য করেছিল। তবে যখনই তারা পাড়ে চলে আসে তখন তাদের আবারও দেখা হয়ে যায় জং নামের সেই লোকটার সঙ্গে। আসলে জং তাদেরকে এবার মারতে আসেনি, সে বরং তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছে। সে রাস্তায় তাদের উপরে কি কি আক্রমণ হতে পারে সেগুলো সম্পর্কে বলে সেখান থেকে আবারও গায়েব হয়ে যায়। এরপরে পরদিন সকালে আমরা দেখতে পারি যখন তারা ক্যাপিটালের খুব কাছে পৌঁছে অনেক বেশি হ্যাপি হয়েছিল তখনই হঠাৎ জেনারেল চাও হান তার লোকজন নিয়ে এখানে চলে আসে আর তাদেরকে চারোপাশ দিয়ে ঘিরে ফেলে। আর তার সঙ্গে কথাবার্তা বলার পরে প্রিন্স এই ব্যাপারটা ক্লিয়ারলি জানতে পারে যে আসলে তাকে মারার পেছনে যে সম্পূর্ণ চেষ্টা করছিল সে ছিল জেনারেল চাও হান। আসলে সেই চাইছিল না কোনো ওয়েতে সে সিংহাসনে বসুক, কারণ যে সিংহাসনে বসলে তার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যেতে পারত। আর এদিকে যখন মিংতিয়ান চাওহানকে দেখতে পারে তখন তার মাথাও প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ তাকে দেখার পরে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই হচ্ছে তার বাবার খুনি। সেদিন দূর থেকে সে যাকে দেখতে পেয়েছিল সেটার অন্য কেউ ছিল না, সেটাই ছিল জেনারেল চাওহান। এই জন্য সে তার মাথা গরম করে গিয়ে জেনারেলের উপরে আক্রমণই করে দেয়। আর যখন জেনারেল তার তলোয়ারের পাওয়ার দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সেও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই মিনতিয়ানার অন্য কেউ না, সে হচ্ছে গিয়ে মিন ইয়াজুর সেই ছেলে। এই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর রকম করে মারামারি শুরু হয়ে যায়। তবে এই যুদ্ধটা মিনতিয়ান হেরে যায়, কারণ যেহেতু তার তলোয়ারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এই জন্য তার তলোয়ারটা একটা সময় ভেঙে যায়। আর যখনই জেনারেল চাও তাকে জানে শেষ করে দিতে যাচ্ছিল তখনই প্রিন্স নিজেকে তাদের হাতে সমর্পণ করার সিদ্ধান্ত নেয়, যেই জন্য জেনারেল আর তাকে মারে না, তাদেরকে আহত করে দিয়ে সেখান থেকে বের করে দেয়। আর আমরা দেখতে পারি মিনতিয়ান না চাইতেও আহত শাওইকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। আর একটু পরেই আমরা দেখতে পারি তারা দুজন পাহাড়ের উপরে বসে সানসেট এনজয় করছিল। আর একটু পরে শাওই তার কাঁধেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যদিও এটা দেখার পরে মিনতিয়ান পুরো পাগলের মতো হয়ে যায়, তবে এখন তার হাতে করার মতো আর কিছুই ছিল না। এখন এক এক করে তার সমস্ত বন্ধু মারা গিয়েছে, মানে সে তার সমস্ত বন্ধুকে হারিয়ে ফেলেছে। এই জন্য সে তার সেই তলোয়ারটা, মানে সেই ম্যাজিক্যাল তলোয়ারটা যেটা এখন ভেঙে 2 টুকরো হয়ে গেছে, সেটাকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। এদিকে প্রিন্স ডুলিন কোনো রকমে শেষ মুহূর্তে তার অসুস্থ বাবার কাছে চলে আসে। তবে তখনই পেছন দিয়ে জেনারেল চাওহান চলে আসে, যে কিনা এসে প্রিন্সের সামনেই তার বাবাকে নির্মম একটা মৃত্যু দেয়। আর এরপরে সমস্ত দোষটা সে প্রিন্স ডুলিনের উপরেই চাপিয়ে দেয়, কারণ এই সুযোগে সে খুবই চালাকি করে তার নিজেকেও ছুরি দিয়ে একটা স্টেপ করে দিয়েছিল, যাতে করে তার এই ক্লেমটা আরও বেশি রিয়েল মনে হয়। এই জন্য যখনই রাষ্ট্রীয় গার্ডরা সমস্ত ব্যাপারটা জানতে পারে তখন তারা এসে প্রিন্স ডুলিনকে দ্রুত অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে মিংতিয়াং চলে আসে সেই র্যাবেল গ্রুপের কাছে। তবে এখানে এসে সে দেখতে পারে সমস্ত র্যাবেলদেরকে শেষ করে দেওয়া হয়েছিল, মানে তাদের উপরে কেউ আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। এগুলো দেখার পরে তার মন প্রচণ্ড ভেঙে যায়। তবে তখনই তার কাছে জং চলে আসে। জং এসে তাকে প্রথমেই ওয়ার্নিং করে বলে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলোর পেছনে জেনারেল চাওহান আছে। আর এরপর সে সেই তলোয়ারটা নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, মানে যেই তলোয়ারটা একটু আগে সে ফেলে দিয়েছে। সে বলে যে তোমার বাবা এই তলোয়ারটা বানিয়েছিল সেই ম্যাজিক্যাল তলোয়ারটাকে ওভার পাওয়ার করার জন্য, মানে এটার একটা স্পেশাল ব্যাপার ছিল, সেটা হচ্ছে যদি সেই তলোয়ারটা স্বৈরাচারী কেউ ইউজ করার ট্রাই করে তাহলে এই তলোয়ারটার পাওয়ার দিয়ে সেই তলোয়ারটাকে পরাজিত করা যাবে।
তবে যখন মিনতিয়ান এই জিনিসটা শুনতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ একটু আগেই তলোয়ারটা সে ফেলে দিয়েছিল। এই জন্য সে দৌড়ে আবারও সেই জায়গায় চলে আসে আর তলোয়ারটাকে পাগলের মতো খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সেই তলোয়ারটা খুঁজে পেয়ে যায়। আর এই তলোয়ারটা নিয়ে সে চলে আসে তার বাবার ওয়ার্কশপে। মানে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে ছোটোবেলায় তারা থাকতো, যেখানে একটা সময় অনেক ভালো ভালো তলোয়ার বানানো হতো। তবে এখন এটা একটা ময়লার গোডাউন ছাড়া আর কিছুই না। আর যখন এখানে সে চলে আসে তখন তার পেইনফুল স্মৃতিগুলোও মনে পড়া শুরু করে। একটা পর্যায়ে সে সেই নদীর পাড়ে চলে আসে যেখানে তার বাবাকে মারা হয়েছিল। আর যখন সে নদীর মধ্যে লাফ দিয়ে দেয় তখন সে বুঝতে পারে এই তলোয়ারটার সঙ্গে সে কথাবার্তাও বলতে পারছে। মানে এই তলোয়ারটার আসল পাওয়ার সে তখন বুঝতে পারে। আর একটু পরে তার বাবার বলা একটা কথাও তার মনে পড়ে যায়। তার বাবা বলেছিল যে তোমার মধ্যে যেই পাওয়ার আছে এবং তলোয়ারের মধ্যে লুকানো যেই পাওয়ার আছে, এই দুইটাকে যদি তুমি মার্চ করতে পারো তাহলেই তুমি হবে উইনার। এরপরে পরদিন সকালবেলা আমরা প্রাসাদের সিন দেখতে পারি যেখানে প্রিন্সকে এক্সিকিউট করার প্রিপারেশন চলছিল। তবে যখন জেনারেল চাওহান তার স্পিচ শুরু করে তখনই এখানে মিনতিয়াং চলে আসে। তবে এইবার মিনতিয়াং একা আসেনি, বরং তার সাথে অনেক সোলজার জয়েন করেছে। তাদের মধ্যে কমান্ডার জাং এবং চাও ছিল। আর এত লোক দেখার পরে জেনারেল চাওহানও একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে প্রিন্সকে নিয়ে সোজা বড় মহলের মধ্যে চলে আসে। আর আমরা দেখতে পারি মিনতাই আর তার লোকজন এক এক করে জেনারেলের লোকজনকে মেরে সামনের দিকে যাওয়া শুরু করে। একটা পর্যায়ে যখন সে ভেতরে চলে আসে তখন যেহেতু সোলজারের সংখ্যা অনেক বেশি ছিল এই জন্য একটা সময় সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। তবে তখন আবার তার বাবার কথা স্মরণ করে সে আরও একটু শক্তি ফিরে পায়। তবে এরপরে কিছু একটা ম্যাজিক্যাল হয়ে যায়। আমরা দেখতে পারি যখনই মিনতিয়ানের রক্তাক্ত হাতটা সেই তলোয়ারটাকে টাচ করে তখন এই তলোয়ারটা অটোমেটিকলি নিজেকে রিপেয়ার করা শুরু করে। এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল আর এটা অনেক বেশি ধারালো হয়ে গিয়েছিল, এমনকি এটাতে তো একটা লাইটও জ্বলছিল। আর এই তলোয়ারের পাওয়ারটার ইউজ করে মিনতিয়ান এক এক করে তার সমস্ত এনিমিকে মারা শুরু করে। এক এক করে সে সবাইকে এমন করে শেষ করছিল যেন সে কলা গাছ কাটছে। আর একটা পর্যায়ে আমরা দেখতে পারি শুধুমাত্র জেনারেল চাওহান ছাড়া এখানে কেউই জীবিত ছিল না। এই জন্য একটু পরেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি যদিও জেনারেল চাওহান নিজেকে সেভ করার অনেক রকম ট্রাই করছিল, তবে এইবার যেহেতু মিনতিয়ান এই তলোয়ারের একটা এক্সট্রা পাওয়ার পেয়ে গেছে এই জন্য এই পাওয়ারের ইউজ করে সে জেনারেল চাওহানকে খুব সহজেই হারিয়ে দেয়। আর তাকে মারার পরে সে দ্রুত প্রিন্সকে রেস্কিউ করে। আর যখন প্রিন্সকে নিয়ে সে এখান থেকে বাইরে আসে তখন তাদেরকে দেখার পরে সবাই খুবই হ্যাপি হয়ে যায়। তবে এখানে প্রিন্স প্রথমেই মিনতিয়াংকে থ্যাংক ইউ বলে আর তাকে তার সঙ্গে কাজ করার জন্য বলে। তবে মিনতিয়াংয়ের মনে হচ্ছিল যে তার মিশনটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, তার বাবার প্রতিশোধও সে নিয়ে ফেলেছে। এই জন্য সে আবারও তার বাবার সেই শপে ব্যাক করে। তবে কয়েক বছর পরে হঠাৎই প্রিন্স একদিন মিনতিয়াংয়ের সঙ্গে মিট করতে চলে আসে। আর যখন মিনতিয়াং তার কাছে যায় তখন সে দেখতে পারে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। আর এইটা দেখার পরে তার মনে পড়ে যায় সেই দিনের কথা যেই দিন প্রথমবার সে তাকে দেখতে পেয়েছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।